প্রিয় দর্শক, এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা নিয়ে। আজকেও এমন একটি সমস্যা নিয়ে আমরা কথা বলতে এসেছি যাতে আক্রান্ত হয় সারা বিশ্বে কোটি কোটি মানুষ, এবং খুবই পরিচিত এই সমস্যাটি, যাতে অনেকের হয় কাশি, অনেকের বুক থেকে শোষ শব্দ, কারো রাতের বেলা বুকে চাপ দিয়ে ধরে ইত্যাদি সমস্যা। যে দর্শক, বুঝতেই পারছেন আমরা কথা বলছি অ্যাজমা বা হাঁপানি নিয়ে। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, যেখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসার অন্যতম দিকপুরুষ, কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে অ্যাজমা নিয়ে কিছু কথা শুনবো। অ্যাজমা নিয়ে কথা অনেক হয়, কিন্তু তারপরও রোগীর সংখ্যা কমছে না। তাই প্রথমে আপনার কাছে জানতে চাই, এত রোগী কেন বাড়ছে? অ্যাজমা একটা গ্লোবাল প্রবলেম। আসলে আমাদের দেশে অ্যাজমা রোগীর সংখ্যা অন্য দেশের তুলনায় তুলনামূলকভাবে কম, কিন্তু আমাদের দেশে বেশি মনে হয় এজন্য যে আমাদের দেশে অ্যাজমা এবং সিওপিডিকে আমরা আলাদা করতে পারি না। সেজন্য যারা সিওপিডি তারাও মনে করে তারা অ্যাজমাতে ভুগছে, অথবা কিছু পেশেন্ট আছে ব্রঙ্কিয়েক্টাসিস, তারাও মনে করে তারা অ্যাজমাতে ভুগছে। কিন্তু অ্যাজমা পেশেন্টের পরিসংখ্যানে দেখা যায় আমাদের দেশে মাত্র 7% পেশেন্টের অ্যাজমা আছে, এবং এটা বাড়ার প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ, বায়োমাস ফুয়েল কনজিউমিং, আর হচ্ছে আপনার ওভার ক্রাউডিং। এই তিনটে হচ্ছে মেইন জিনিস। তার পাশে যোগ হচ্ছে যে আমাদের যে ইকোনমিক কন্ডিশন যেহেতু ভালো না, আমাদের পেশেন্টরা চিকিৎসা নিতে পারে না, সেই জন্য তারা সাফার করতে থাকে। সেই জন্য মনে হয় যেন আমাদের সে অ্যাজমা বার্ডেন অনেক বেশি। কিন্তু আমরা যদি গ্লোবালি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি অ্যাজমা পেশেন্ট হচ্ছে নিউজিল্যান্ডে। আমাদের অবস্থান কিন্তু অনেক পরে, কিন্তু আমাদের পপুলেশনের তুলনায় অ্যাজমার প্রিভ্যালেন্সও কম। কিন্তু আমাদের যেহেতু পুয়ার কন্ট্রোল অ্যাজমা থাকে, সাফারিংসটা বেশি হয়, তাই আমাদের চোখে মনে হয় যে অ্যাজমা পেশেন্টের পরিমাণ অনেক বেশি। ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আমাদের দর্শক বুঝতে পারছেন এবং একটু ধারণা পেয়েছেন যে অ্যাজমার রোগের অবস্থানে আমরা কোথায় আছি। কিন্তু তারপরেও তো রোগী আছে এবং অনেকে বুঝতেই পারে না যে তাদের রোগটি আসলে কি। আপনি একটু আগে যে কথাটি বলছিলেন, তো সেই ব্যাপার থেকে একটু জানতে চাই, অ্যাজমা রোগটি আসলে কি ধরনের রোগ? অ্যাজমা হচ্ছে একটা, আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো ইনফেকশনতে হয় না। এটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ শ্বাসনালীতে এক ধরনের প্রদাহ হয়। এই প্রদাহের কারণে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, তখন বুকের মধ্যে চাপ লাগে, শাঁসা শব্দ হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়। মোট কথা এটা কোনো ইনফেক্টিভ কারণে হয় না, একটা প্রদাহজনিত কারণে হয়। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে তার পাশাপাশি জেনেটিক ফ্যাক্টরের পাশাপাশি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যদি কারো জেনেটিক্যালি প্রিডিসপোজড থাকে, তাহলে যদি এনভায়রনমেন্টে এক্সপোজড হয় তাহলে তার অ্যাজমাটা হবে। আচ্ছা। আরেকজন হয়তো জেনেটিক্যালি না, শুধু এনভায়রনমেন্টে যাচ্ছে, তাহলেও তার অ্যাজমা হতে পারে। অন দি আদার হ্যান্ড, জেনেটিক্যালি এক্সপোজড ইন্ডিভিজুয়াল কিন্তু তার এক্সপোজিং ফ্যাক্টরটা নেই, তাহলে কিন্তু অ্যাজমা হবে না। অ্যাজমাটা শুধুমাত্র জিন থেকে আসে না, এনভায়রনমেন্ট কন্ট্রিবিউট করে, জিন একটা স্মল কন্ট্রিবিউশন থাকে, পাশাপাশি পেশেন্টের কিছু নিজস্ব কিছু ফিজিক্যাল কনফিগারেশন আছে যেগুলো অ্যাজমাটাকে হতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে অ্যাজমাটা হচ্ছে অ্যাজ এ হোল অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ। শুধু অনেকে মনে করে অ্যাজমা একটা বংশগত রোগ, অনেকে মনে করে যে পলিউশনের জন্য হচ্ছে। সত্যিকার অর্থে একটা বংশগত রোগ এবং সবগুলোর সংমিশ্রণ আসলে। এবং এটা মনে রাখতে হবে, এটা কোনো ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হয় না, এটা একটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, বডির নিজস্ব ইমিউন সিস্টেম ডিসঅর্ডারের কারণে এটা হয়ে থাকে। জি, ধন্যবাদ স্যার। কিন্তু এরকমও তো অনেক দেখা যায় যে হঠাৎ করে যেমন বৃষ্টি পড়ছে বা ঠান্ডা লাগছে, এই সময় গিয়ে একজন রোগীর জ্বর হতো, তার কিছুদিন পরে তার অ্যাজমা আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটি আসলে কেন হচ্ছে? এটা হচ্ছে যে অ্যাজমা এখন নিয়ন্ত্রণে আছে, কোনো কারণে আমার বডিতে অন্য একটা ভাইরাস ঢুকলো, তখনই কিন্তু শ্বাসেতে একটা প্রদাহ হচ্ছে, সেই প্রদাহ অ্যাজমাটাকে জাগিয়ে তোলে। এটা একটা গ্রুপ। সেকেন্ড হচ্ছে কারো একটা জ্বর হলো, জ্বরের পরে যে একটা পোস্ট ভাইরাল কাশি হলো, সেই কাশির জন্য অ্যাজমাটা হয়ে যায়। অনেক আছে জ্বরের জন্য কিছু ওষুধ খেয়ে থাকে, অনেকে কিছু কিছু ওষুধ আছে যেগুলোকে অ্যাজমাকে বাড়িয়ে দেয়। যেমন অনেকে আছে হার্টের জন্য কিছু ওষুধ খায়, অ্যাসপিরিনের যে ওষুধ খায়, সেটা অ্যাজমা বাড়িয়ে দেয়। সুতরাং অ্যাজমা নিয়ন্ত্রণে থাকার পরেও কিছু প্রভোকেটিং ফ্যাক্টর আছে যেখানে অ্যাজমাটা যে কোনো সময় বেড়ে যেতে পারে। এছাড়া সিজনাল যখন ভেরিয়েশন হয়, শীত থেকে গরম, গরম থেকে শীত, এই যে ভেরিয়েশন যখন হয়, তখন বাতাসের টেম্পারেচার তারতম্যর কারণে শ্বাসটানিতেও টেম্পারেচার ওঠানামা করে। শ্বাসটানির টেম্পারেচার যখন কমে যায়, তখন নার্ভ এন্ডিংগুলি স্টিমুলেট হয়, তখন অ্যাজমাটা হয়ে যায়।
অর্থাৎ অ্যাজমা হচ্ছে খুবই একটা ডেলিকেট টাইপের অসুখ, যে কোনো কারণে বডির হিমোস্ট্যাটিক মেকানিজম যদি ডিস্টার্ব হয় অ্যাজমা কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের উপাদান থেকে নাকি অ্যাজমার সংক্রমণ বাড়িয়ে ফেলে, এই ব্যাপারটি কতটুকু সত্য? সত্যিকার অর্থে খাবার উপাদান থেকে অ্যাজমা হওয়ার সম্ভাবনা একেবারেই কম সত্যিকার অর্থে। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে গরুর দুধের কারণে অ্যালার্জি হতে পারে, যেটা আমরা মিল্ক প্রোডাক্ট খেতে অ্যালার্জি হতে পারে, শিশুদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। অ্যাডাল্টের ক্ষেত্রে খাবার থেকে যেটা হয় সেটা অ্যাজমার চেয়েও বেশি হয় অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যালার্জিক স্কিন ডিজিজ হয়ে থাকে আর কি। যাদের অ্যালার্জিক রাইনাইটিস হয় তাদের সেক্ষেত্রে অ্যাজমা বাড়তে পারে, সেদের সংখ্যা খুবই কম। আমরা যদি দেখি যে খাবার থেকে অ্যাজমা হচ্ছে, সেই তুলনায় কিন্তু খাবার থেকে স্কিন ডিজিজ, স্কিনে অ্যালার্জি হওয়া, হাঁচি কাশি হওয়া, চোখ চুলকানো সেটা অনেক বেশি প্রকট। খাবার থেকে অ্যাজমার পরিমাণ খুবই কম। কিছু কিছু পেশেন্ট আছে যাদের কিছু কিছু খাবার থেকে, অনেকে চিংড়ি মাছ থেকে হতে পারে, কারো বেগুন থেকে হতে, কারো পুঁই শাক খেতে হতে পারে। সুতরাং এটা কিন্তু আপেক্ষিক, খুবই কম। বরঞ্চ আমরা মনে করি যে খাবার ছাড়া অন্য এক্সপোজারে, ডাস্ট এক্সপোজারে, তারপরে প্রফেশনাল এক্সপোজারে ওষুধের কারণে অ্যাজমার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। অনেকেই আছে যে বাসায় বিভিন্ন ধরনের পোষা প্রাণী তাদের থাকে, যেমন কারো কবুতর থাকছে, কারো খরগোশ ইত্যাদি থাকছে, বা অনেক ধরনের পাখি থাকছে, বিড়াল থাকছে ইত্যাদি। এগুলোর সাথে অ্যাজমার কোনো সম্পর্ক আছে কিনা? এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে যে কুকুর বিড়াল যে পশমগুলো আছে, ক্যাট ড্যান্ডার, ডগ ড্যান্ডার যেগুলো আছে, এগুলো যখন আমরা ইনহেল করি তখন শ্বাসনালীতে গিয়ে ওগুলো ইরিটেট করে, তখন কিন্তু সেটা অ্যাজমাটা বেড়ে যায়। এটা এক ধরনের অ্যালার্জেন। পাখির পালক থেকে হতে পারে, পাখির পালকে এক ধরনের প্রোটিন জাতীয় জিনিস থাকে, সেখান থেকে হতে পারে। সুতরাং অ্যাজমা পেশেন্টের জন্য এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে বলে থাকি যে শিক্ষা এবং সচেতনতা এই দুটা অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য অন্যতম মূল মন্ত্র। সুতরাং পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে তার বাসায় যাতে প্যাড না রাখে, কার্পেট না রাখে, শীতকালে যে আঁশযুক্ত কম্বল যাতে ব্যবহার না করে। এখানে কিন্তু আসলে কার্পেট কম্বল না, সেখানে হচ্ছে মাইট, অর্থাৎ কার্পেট কম্বলে মাইট জাতীয় এক ধরনের জীবাণু থাকে, খুবই মাইক্রো অর্গানিজম, যেটা অ্যাকচুয়ালি শ্বাস নিতে চলে গেলে অ্যাজমাটাকে বাড়িয়ে দেয়। সুতরাং আমাদের সাজেশন হচ্ছে যে যেখানে অ্যাজমা পেশেন্ট থাকবে সেখানে অবশ্যই প্যাড রাখবে না। আর প্যাড যদি রাখেই, তা অনেকে আছে প্যাড ছাড়া থাকতে পারে না। বিশেষ করে এখন একটা ট্রেন্ড এসে গেছে, ইয়াং জেনারেশনের মধ্যে বিড়াল পালার একটা ট্রেন্ড আছে, খুবই বিড়াল পালে ওরা। হ্যাঁ, ওরা বলে যে আমি রোগে ভুগবো কিন্তু বিড়াল ছাড়তে পারবো না। সেক্ষেত্রে বিড়াল যদি ছাড়তে না চায় সেখানে কিন্তু কিছু নিয়ম মেনেও সে বিড়াল পালতে পারবে। যেমন বিড়ালের পশমগুলোকে সে কেটে ছোট করে দেবে, এটা ট্রিম করে দেবে। সেকেন্ড হচ্ছে যখন তাকে পরিচয় তখন মাস্ক পরবে। এগুলো যদি মেনটেন করতে পারে এবং বিড়াল নিয়ে ঘুমাবে না, অ্যাটলিস্ট কোলে নিয়ে বসে থাকবে না, এগুলো যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু অ্যাজমা প্রিভেন্ট করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না, সেই জন্য ফ্রিকোয়েন্টলি অ্যাজমা অ্যাটাক নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। তো অ্যাজমার পিছনে অনেকগুলো কারণ আপনি বলছেন। একটি কথা শোনা যায় যে অ্যাজমা তো ছোটদের হয় না, বা বিশেষ করে শিশুদের হয় না, একটু যারা বয়স বাড়ছে বা স্কুলে যাচ্ছে তাদের থেকে শুরু হয়, এবং বয়স্কদেরও হয় না। এই ব্যাপারটা সম্পর্কে আপনার ধারণাটা আমাদের দর্শকের উদ্দেশ্যে জানতে চাই। আসলে অ্যাজমাতে কোনো বয়স কিন্তু ইমিউন না, যে কোনো বয়সে কিন্তু অ্যাজমা হতে পারে। তা আমাদের ক্ষেত্রে যে শিশুদের যে প্রথম জন্মের পরে যে কাশিগুলো হয় ওটাকে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস। এই রিপিটেড ব্রঙ্কিওলাইটিসটা কিন্তু পরবর্তী 2 বছর পরে অ্যাজমার একটা অন্যতম কারণ অ্যাজমা হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এয়ারওয়ে স্মুথ মাসেলটাকে গ্রো করতে হবে। এয়ারওয়ে স্মুথ মাসেল যখন গ্রো করবে, সেটা যখন ন্যারো হবে তখন কি অ্যাজমা অ্যাটাকটা হবে। কিন্তু 2 বছরের আগে বাচ্চাদের স্মুথ মাসেল গ্রো করে না, সুতরাং সেটাকে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস। এবং আফটার 2 ইয়ার্স যদি সেটা হয় সেটা কিন্তু অ্যাজমা। সুতরাং একটা যে মনে রাখতে হবে যে নো এইজ ইজ ইমিউন ফর দ্য অ্যাজমা। এটা অ্যাডাল্টও হতে পারে, বয়স্কও হতে পারে, অ্যাডোলেসেন্সও হতে পারে, যে কোনো বয়স হতে পারে। অনেক বয়স্ক ব্যক্তি মনে করে যে 60 বছর বয়সে অ্যাজমা হবে কি না, ওটাকে মানে অ্যাডাল্ট অনসেট অ্যাজমা, এল্ডারলি অ্যাজমা, সেটা কিন্তু অনেক কম বেশি বয়সে হতে পারে। অনেক পেশেন্ট আছে যাদের এমনি অ্যাজমা নয়, প্রেগনেন্সিতে হয়তো অ্যাজমা হলো, সেটা কিন্তু প্রেগনেন্সি ইনডিউসড অ্যাজমা, সেটা আরেকটা গ্রুপ পেশেন্ট আছে। ওটা কোনো বয়সেই কিন্তু অ্যাজমার জন্য ইমিউন না, এটা যে কোনো বয়সেই হতে পারে। জি, আমরা এ নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে স্যার আমরা কথা বলছিলাম অ্যাজমা নিয়ে, বিভিন্ন কারণগুলো শুনছিলাম যে অ্যাজমা হচ্ছে কি কি কারণে, এবং আসলে কোনো বয়সের ভেদাভেদ নেই, যে কারোই হতে পারে।
কিন্তু তারপরেও আপনি শুরুতে একটি কথা বলেছিলেন যে অ্যাজমা রোগের উপসর্গের সাথে অন্যান্য আরও কিছু রোগের সাথে মিলে যায় বলে অনেকে বুঝতেই পারে না যে তার অন্য রোগ হতে পারে, যেমন সিওপিডির কথা। এই ব্যাপারে একটু জানতে চাই, এই সিওপিডি রোগটি কি এবং অ্যাজমার সাথে মিল কোথায়? হ্যাঁ, সিওপিডি হচ্ছে শ্বাসের আরেকটি অসুখ, যেখানে আপনার শ্বাসনালীটা সরু হয়ে যায় আর এয়ারওয়ে আর্কিটেকচারটা ডিস্টার্বড হয়ে থাকে, লাং প্যারেনকাইমা ডিস্টার্ব হয়। সিওপিডি হচ্ছে বেসিক্যালি এল্ডারলি পেশেন্টের হয়, আমাদের দেশে স্মোকারদের ক্ষেত্রে হয়ে থাকে এটা। এছাড়া ফিমেল যারা আছে গ্রামে, যারা বায়োমাস কনজিউম করে, ওদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং ইটের ভাটায় যারা কাজ করে ওদেরও হয়ে থাকে। তো সিওপিডি হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্সের বেসিক পার্থক্য হচ্ছে যে সিওপিডি হচ্ছে এমন একটা যেটা প্রগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ আমরা যদি চিকিৎসা করলেও এটা এগিয়ে যাবে, না করলেও এগিয়ে যাবে। চিকিৎসা করার উদ্দেশ্য হচ্ছে আগানোটাকে স্লো করা, এটা একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে সিওপিডিটা শুধুমাত্র লাঙে সীমাবদ্ধ থাকে না, এটা আলটিমেটলি আমাদের অন্য অর্গানগুলোকেও ধরে। জি। থার্ড হচ্ছে সিওপিডিতে ইন বিটুইন অ্যাটাক, অর্থাৎ এখন একবার সিওপিডি অ্যাটাক হলো, আবার তো 6 মাস পরে হলো, ইন বিটুইন অ্যাটাক লাং ফাংশন কখনো নর্মাল হবে না, আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। কিন্তু অ্যাজমাতে কিন্তু লাং ফাংশন ইন বিট একেবারেই নর্মাল থাকবে। আমরা যদি এক্স রে করে থাকি দেখবো অ্যাজমাতে কোনো চেঞ্জ হবে না, নর্মাল এক্স রে পাবো, কিন্তু সিওপিডিতে আমরা একটা চেঞ্জ পাবো। সেখানে আমরা স্পাইরোমিটার নামে একটা পরীক্ষা করে থাকি, ফুসফুসের পরীক্ষা। সেখানে দেখবো যে অ্যাজমাতে এটা একটা রিভার্সেবল, অর্থাৎ তার শ্বাসনালীর যে চেঞ্জটা হবে সেটা ওষুধ দেওয়ার পরে পূর্বাবস্থায় ফিরে আসে। কিন্তু সিওপিডিতে ইরিভার্সেবল, অর্থাৎ শ্বাসে যে চেঞ্জটা হয় সেটা আর পূর্বাবস্থায় কখনো ফিরে আসে না। এবং দুইটার ক্ষেত্রে চিকিৎসার লাইনও কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং সিওপিডির একটা মেজর গ্রুপ হচ্ছে স্মোকার্স, যারা তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং এটাতে সিওপিডিতে ঘন ঘন অ্যাটাক হয়ে থাকে, অর্থাৎ 2-3 মাস পরে একটা অ্যাটাক হলো, সিজন চেঞ্জের সাথে অ্যাটাক হলো, শীতে অ্যাটাক হলো। এবং সিওপিডির পেশেন্টরা কম বেশি সব সময় তারা শ্বাসকষ্ট ভোগে, কাশিতে ভোগে। কিন্তু অ্যাজমার পেশেন্টরা কিন্তু অ্যাটাক হওয়ার পরে কিন্তু একেবারেই ভালো থাকে, সে একেবারে নর্মাল লাইফ লিড করছে, খেলাধুলা করছে, কাজকর্ম করছে, অফিস করছে, তার ওয়ার্ক প্লেসে যাচ্ছে, ওয়ার্কিং আওয়ার লস হচ্ছে না। কিন্তু অন দি আদার হ্যান্ড সিওপিডি কিন্তু এগুলো লস হতে থাকে। সুতরাং এটা একটা বেসিক ডিফারেন্স দুটার মধ্যে। এবং চিকিৎসাতেও কিন্তু পার্থক্য অনেক বেশি। আমরা যে চিকিৎসার ক্ষেত্রে চিন্তা করি, আমরা অ্যাজমাতে ইউজ করবো অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনস, অর্থাৎ প্রদাহ বিরোধী ওষুধ। জি। আর সিওপিডিতে আমরা করব প্রদাহ বিরোধীর পাশাপাশি মেইনলি ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ যেটা শ্বাসনালীকে ওপেন রাখবে, সেই ধরনের ওষুধ আমরা ব্যবহার করব। তো স্যার, এই যে কিছুদিন আগে তো বিশ্ব অ্যাজমা দিবস গেল এবং এখানে এই ইনহেলার ব্যবহারের কথা বলা হয়েছে এবং প্রদাহ বিরোধী যে ইনহেলারগুলো সেগুলোর কথা বলা হয়েছে। তো আমাদের দেশে এখনও মানুষ ইনহেলার গ্রহণ করতে কিছুটা হলেও অসচেতন। তারা ভাবে যে ইনহেলার গ্রহণ করলে ইনহেলার নিয়ে তাকে সারা জীবন চলতে হবে। এই যে একটি ধারণা, যদিও এটি অনেকটুকুই পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তারপরও আছে। যেহেতু আপনার মতামতটা জানতে চাচ্ছি যে আসলে আমাদের রোগীদের কি জানতে হবে। আসলে আমরা যখন জীবনের প্রথম দিকে প্র্যাকটিস শুরু করি অথবা পেশা দেখতাম, তখন দেখতাম যে ইনহেলারের প্রতি একটা মানুষের একটা ভীতি ছিল, সেটা কিন্তু এখন অনেকাংশে কমে গেছে। কিন্তু আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভেতে আমরা দেখেছিলাম যে 1999-এ টোটাল এই দেশের পপুলেশনের মাত্র 2% ইনহেলার ব্যবহার করত। একই সার্ভে আমরা করেছি আবার 2010 সালে। এই 10 বছর পরে আমরা দেখতে পেলাম এটা বেড়ে কিন্তু 7% এসে গেছে। এখন হয়তো আরও, এখন আমরা আরেকটা সার্ভে করলে তো দেখবো আরও বেড়ে গেছে। অর্থাৎ অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য ইনহেলার কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে। এখন কিন্তু মানুষ বুঝতে পারে যে এই অ্যাজমার চিকিৎসায় সিওপিডি ইনহেলার হচ্ছে বেস্ট চিকিৎসা। এর কারণ হচ্ছে আমরা যখনই কোনো ওষুধ দিচ্ছি, এটা ইনহেলার মাধ্যমে দিলে শ্বাস নিতে যাচ্ছে, ওষুধের পরিমাণও খুব কম লাগছে, তার সাইড ইফেক্টও হচ্ছে না। সুতরাং পেশেন্ট অনেক ভালো ইনস্ট্যান্টলি কাজ করছে, পেশেন্ট অনেক ভালো ফিল করে। সেই জন্য ইনহেলার জাতীয় ওষুধ ডেফিনেটলি আমি বলবো সবাইকে নিতে, এর প্রতি কোনো ভীতি থাকা, কোনো মানে ভীত সন্তুষ্ট হওয়ার কোনো দরকারই নেই। এবং ইভেন বাচ্চাদের ক্ষেত্রে যদি স্পেশাল যদি আমরা ইনহেলার দিই, তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং ইনহেলার ঠিকমতো নিতে পারলে সেটা ইকুয়াল টু দ্য নেবুলাইজারের মতোই কাজ করবে। সুতরাং নেবুলাইজার না নিলেও চলবে, তার অ্যাকুইট স্টেজে স্পেশাল দিয়ে যদি আমরা ইনহেলার দিই, সেটা অ্যাক্টস লাইক নেবুলাইজার। সুতরাং ইনহেলার ডেফিনেটলি অ্যাজমা এবং সিওপিডির জন্য একটা খুব ভালো ওষুধ আমি মনে করি। একটু পিছনে আসি, আমরা সিওপিডির কথা শুনছিলাম, আমরা অ্যাজমার কথাও শুনেছি। তো এই ক্ষেত্রে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো একটু জানতে চাই যে কিভাবে একদম আমরা নিশ্চিত হব যে এটি অ্যাজমা কিনা।
নিশ্চিতের জন্য পেশেন্টের খুব ভালোভাবে হিস্ট্রিটা নিতে হবে, তার কখন অ্যাটাক হয়, কখন থেকে অ্যাটাকটা শুরু হয়, কোন সময় হয়, কখন বাড়ে, কখন কমে, কি ফিল করে সে, এটা তো খুবই ইম্পর্টেন্ট হিস্ট্রিটা। সেখানে হচ্ছে কিসে সে আরাম পায়, অনেকে ইনহেলার নিলে আরাম পায়, নেবুলাইজার নিলে আরাম পায়, ইন বিটুইন অ্যাটাক সে কেমন থাকে, এই জিনিসগুলো যদি আমরা নিতে পারি, কোন কোন অবস্থায় সেটা বাড়ে, অনেকে ইমোশনাল কন্ডিশনে বাড়ে, কারো ভাইরাল কাশি হলে বাড়ে, কারো কোনো ওষুধ খেলে বাড়ে, এগুলো আমাদেরকে জানতে হবে। সেকেন্ড হচ্ছে একটা পরীক্ষা আছে যেটাকে আমরা স্পাইরোমিটার নামে একটা পরীক্ষা আছে, যেটা করলে আমরা বুঝতে পারি যে শ্বাসনালীর যে কনস্ট্রিকশনটা আছে সেটা রিভার্সিবল কি ইরিভার্সিবল, সেটা কিন্তু আমরা বলে দেয়। আর পাশাপাশি যে FEV1 যেটা স্পাইরোমিটারে চলে আসে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা রিভার্সেবল কিনা। যদি রিভার্সেবল হয় তাহলে এটা অ্যাজমা, আর যদি ইরিভার্সেবল হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাজমা, লং স্ট্যান্ডিং অ্যাজমাটা কিন্তু ইরিভার্সেবল হতে পারে ইনিশিয়ালি। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে চিকিৎসা দিয়ে 4 সপ্তাহ পরে আবার পরীক্ষাটা করাবো। 4 সপ্তাহ পরে এটা রিভার্সেবল হয় তাহলে অ্যাজমা, আর না হলে COPD। এই দুটো হচ্ছে বেসিক পরীক্ষা। পাশাপাশি কিছু পরীক্ষা করতে হয় দেখার জন্য যে তার অ্যাজমা ছাড়া আর অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যেমন আমরা ব্লাডের একটা ইসিনোফিল কাউন্ট করতে বলি, IG লেভেল করতে বলি, একটা চেস্ট এক্সরে করতে বলি, অ্যাডাল্ট পেশেন্ট একটা ইকো করতে বলি আমরা। এগুলো করে আমরা রুল আউট করে নিই যে তার অ্যাজমা ছাড়া অন্য কোনো ডিজিজ আছে কিনা। সুতরাং অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য হিস্ট্রি, স্পাইরোমিটার, এই দুটাই যথেষ্ট, এর বেশি কিছু আর লাগে না ডায়াগনোসিস করার জন্য। জি অবশ্যই। তো অনেকেই এরকম আছে যে তাদের অ্যাজমার মতো উপসর্গ আছে এবং পরীক্ষাগুলো করে দেখা যায় যে কোনো কিছুই নাই, বিশেষ করে অনেক দিন ধরে কাশি থাকছে এবং তাদেরকে বলা হচ্ছে যে না, তাদেরও অ্যাজমা হতে পারে। এই ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, একটা অ্যাজমার তো অনেকগুলো টাইপ আছে। একটা টাইপ আছে যেখানে শুধু শুকনো কাশি হয় পেশেন্টের, অন্য কিছু কিছু পাওয়া যায় না, এবং সে মাসের পর মাস কাটতে থাকে, দিনের পর দিন কাটতে থাকে। সে দোকান থেকে গিয়ে কফ সিরাপ খাচ্ছে, অনেকে গরম পানি খাচ্ছে, অনেকে চা খাচ্ছে লেবু দিয়ে, কিন্তু তার কাশি ভালো হচ্ছে না। এই ড্রাই কাশিটাকে আমরা আমাদের ভাষায় বলি কফ ভেরিয়েন্ট অ্যাজমা। এই কফ ভেরিয়েন্ট অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য একটা পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। এই ব্রঙ্কো প্রভোকেশন টেস্টটা করতে হয়, এক ধরনের কেমিক্যাল এজেন্ট আছে মিথাকোলিন নামে, সেটা দিয়ে করতে হয়। মিথাকোলিন চ্যালেঞ্জটা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা যদি তার লাং ফাংশন করি, স্পাইরোমিটার করি, আমরা দেখতে পাবো যে তার 12% আপনার লাং ফাংশন ডিটোরিয়েট করে। অ্যাট দ্য সেম টাইম FEV1 মোর দেন 200 ml ইমপ্রুভ করে। এটা যদি হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তার কফ ভেরিয়েন্ট অ্যাজমাটা আছে। এটা একটা মানে দুঃখজনক হলেও সত্য যে আমাদের পেশেন্ট মানতে চায় না। সে মনে করে যে আমার তো বুকে কোনো শব্দ নাই, আমার শ্বাসকষ্ট না, আমার অ্যাজমা হবে কেন? তো এটা কিন্তু সারা পৃথিবীতে স্বীকৃত যে কফ ভেরিয়েন্ট অ্যাজমা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাজমা। এখানে অ্যাজমার চিকিৎসা দিলে পেশেন্ট অবশ্যই ভালো ফিল করবে এবং ভালো থাকবে। এই ভালো থাকার ব্যাপারেই অনেকের প্রশ্ন থাকে যে অ্যাজমা, তার ওষুধ খেয়েছে এখন বা ওষুধ গ্রহণ করেছে, এখন সে ভালো হয়ে গেছে, আবার কয়েকদিন পর কেন সমস্যা হচ্ছে? এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? যে কোনো ক্রনিক ডিজিজের একটা ধর্ম হচ্ছে যে এগুলো সারা বছর একই রকম থাকে না, বিভিন্ন ফ্যাক্টরের কারণে বাড়া কমার মধ্যেই থাকে। যেমন একজন পেশেন্ট ডায়াবেটিস আছে, সারা বছর তো ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না, তার হয়তো 7 দিন নিয়ন্ত্রণ থাকলে একদিন হয়তো 10 হয়ে গেল, 12 হয়ে গেল, তখন সে কী করবে? ইনসুলিনটা বাড়াই নেবে, অথবা ট্যাবলেট খেলে ট্যাবলেট পরিমাণ বাড়াই দেবে, খাবার পরিমাণ কমাবে, সুগার মিষ্টি খাওয়ানো কমিয়ে দিবে। এক্স্যাক্টলি অ্যাজমাটা একটা ক্রনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী একটা ফুসফুসের ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার। সুতরাং এখানেও কিন্তু আপনার যেটা করতে হবে, যে কোনো সিচুয়েশনে বাড়তে পারে। আমরা তো বললাম অ্যাজমা বাড়ার যে ফ্যাক্টরগুলো আছে সেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন, এনভায়রনমেন্টাল পলিউশনস, ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার, অথবা আপনার ইমোশনাল কন্ডিশনস। কিছু ওষুধ আছে এটা অ্যাজমা বাড়াতে কমতে পারে, অথবা অনেক আছে খেলতে গেলে অ্যাজমা বাড়তে পারে, যেটাকে আমরা এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা বলি। সে ভালো আছে, যখন সে ফুটবল খেলতে নামলো, ক্রিকেট খেলতে নামলো, অ্যাজমাটা বের হলো। আমাদের অনেক ফুটবল প্লেয়ার আছে, অনেক ন্যাশনাল টিমে আছে যাদের অ্যাজমা আছে, কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে অ্যাজমা নিয়ে ভালো খেলছে, খুব ভালো পারফর্মও করছে। তার কারণ হচ্ছে তারা অ্যাজমাটাকে নিয়ন্ত্রণ করেই খেলছে। সুতরাং অ্যাজমাটা সারা বছর একই রকম থাকবে এটা আশা করাই বোকামি। হ্যাঁ, তবে এটা নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে অবশ্যই সারা বছর ওষুধ নিতে হবে, তাহলে কিন্তু অ্যাজমা ডেফিনেটলি কন্ট্রোলে থাকবে। তারপরেও যদি বেড়ে যায় তাহলে প্রদাহ বিরোধী ওষুধটাকে বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু অ্যাজমাটা কমে যাবে। আমরা যখন কোনো পেশেন্টের অ্যাজমাটা পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তখন আমরা হয়তো প্রদাহ ওষুধটা কমিয়ে দিলাম, অর্থাৎ সে যদি কোনো প্রদাহ বিরোধী ওষুধটা দিনে 2 বার নিত সেটাকে আমরা 1 বার করে দিলাম। যখনই বেড়ে যাবে সেটাকে আবার 2 বার করে দেবে সে, তাহলে কিন্তু এটা কমে যাবে।
অর্থাৎ পেশেন্টকে নিজেকে স্বশিক্ষিত হতে হবে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য। এখানে কিন্তু প্রতিবারে চিকিৎসক আসার কোনো প্রয়োজন নাই। পেশেন্ট যদি নিজেই শিখে নেয় কী করে অ্যাজমাটাকে কন্ট্রোল করবে, অ্যাজমা অ্যাকশন প্ল্যানটাকে সে বুঝে নেয়, তাহলে কিন্তু তার পক্ষে তার নিজের চেষ্টায় অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, আমরা এ নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি অ্যাজমা নিয়ে। তো অ্যাজমার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনছিলাম এবং কখন কি করতে হবে সেই ব্যাপারগুলো একটু একটু করে জানছি। অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে মন্টেলুকাস্টের ব্যবহার দেখা যায় এবং আমাদের দেশে এখন একটা প্রবণতা হয়েছে যে যদি কারো কখনো ঠান্ডা লেগে যায় একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে তারা এই ওষুধটি গ্রহণ করছে নিজে থেকেই। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কী? আসলে মন্টেলুকাস্ট হচ্ছে একটা লিউকোটিন অ্যান্টাগনিস্ট। এটা স্পেসিফিক একেবারে এয়ারওয়ে ইনফ্লামেশনে ইউজ হয়ে থাকে, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিসে ব্যবহার হয়ে থাকে এবং সারা বিশ্বে এটা কিন্তু হাইয়েস্ট ইউজ মেডিসিন আমি বলবো। তা আমাদের দেশে মিসইউজ হয় খুবই। মিসইউজ হয় এই জন্য যে আমাদের পৃথিবীর কোথাও কিন্তু মন্টেলুকাস্ট ডক্টরের প্রেসক্রিপশনে কিনতে পাওয়া যায় না। আমাদের দেশে যখন ফার্মেসিতে যায় ঠান্ডা লাগে তখন তারা মন্টেলুকাস্ট দিয়ে দেয় রোগীকে। অর্থাৎ সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে জ্বর হলেও তারা মন্টেলুকাস্ট দিয়ে দেয়। সেই জন্য আমাদের দেশে খুব মিসইউজ হয়। এটা মনে রাখতে হবে, মন্টেলুকাস্ট স্পেসিফিক্যালি অ্যাড অন থেরাপি। অর্থাৎ আমরা যদি কোনো একজন পেশেন্টকে চিকিৎসা করি, আমরা যে স্টেপ কেয়ার ম্যানেজমেন্টগুলো বলি সেখানে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধের পাশাপাশি মন্টেলুকাস্ট অ্যাড অন থেরাপি হিসেবে দেবো। আমরা কখনো আইসোলেটেড মন্টেলুকাস্ট অ্যাজমায় ব্যবহার করব না, এটা আমাদের খুব জানতে হবে সবাইকে। আইসোলেটেড মন্টেলুকাস্ট কখনো অ্যাজমায় আমরা ব্যবহার করব না, আমরা দিব ইট ইজ অ্যান অ্যাড অন থেরাপি। এবং এটাও আমাদেরকে জানতে হবে যে মন্টেলুকাস্টের যদিও এটা অনেক বেশি ইউজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এখন দেখা যাচ্ছে যে এটার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেসিভ ডিসঅর্ডারগুলো হয়। সুতরাং মন্টেলুকাস্ট ইউজের ক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কশাস হব। এছাড়া অনেকে দেখা যায় মন্টেলুকাস্ট করে আনমাস্কিং অফ দ্য কিছু কোলাজেন ডিজিজ, অর্থাৎ যেমন সিস্টেমের লুপাস এরিথেমাটোসাস অ্যাসিল নামে একটা অসুখ আছে, হয়তো সে হয়তো জেনেটিক্যালি প্রিডিসপোজ আছে অ্যাসিলি হওয়ার মতো, কিন্তু তার অ্যাসিলি এখনও হয়নি। কিন্তু সে যদি দীর্ঘ সময় মন্টেলুকাস্ট খায় তাহলে তার অ্যাসিলিটা হয়তো আনমাস্ক হয়ে অ্যাসিলি হয়ে গেল। সেটা কিন্তু মন্টেলুকাস্টের দোষ না, তার মধ্যে ডিজিজটা তো ছিলই, হওয়ার টেন্ডেন্সি ছিল, সেটা এক্সপোজড হয়ে গেল। সুতরাং মন্টেলুকাস্ট তো ডেফিনেটলি আমরা ইউজ করবো অ্যাজমাতে অ্যাজ অন অয়েডাম থেরাপি, কারণ এটার দুটা অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু ট্যাবলেট, তো বাচ্চার মায়েরা কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়, বাচ্চাও কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়, সেটা একটা ব্যাপার আছে এখানে। কারণ বাচ্চার মায়েরা কিন্তু ইনহেলার সহজে অ্যাকসেপ্ট করতে চায় না, নেবুলাইজার অ্যাকসেপ্ট করতে চায় না, মন্টেলুকাস্ট খুব নির্ভয় অ্যাকসেপ্ট করে নেয়। সেজন্য আমার সাজেশন হচ্ছে যে এই যে র্যান্ডমভাবে মন্টেলুকাস্ট না খেয়ে তার অ্যাজমা ডায়াগনোস হলে আমরা মন্টেলুকাস্ট দেবো এবং তাদেরকে শিখিয়ে দেব তার ওই ধরনের কোনো ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে কি। অনেকের হয়তো মন খারাপ হয়, অনেকের আবার মাথা ব্যথা হয় মন্টেলুকাস্ট থেকে। এগুলো যদি হয় তাহলে মন্টেলুকাস্ট অ্যাভয়েড করবে। আমাদের একটা যে মনে রাখতে হবে, মন্টেলুকাস্ট আইসোলেটেড ওয়েতে অ্যাজমাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ রোল নাই। এটা আমরা করবো অ্যাজ অ্যান অ্যাড অন থেরাপি টু কিপ অ্যাজমা গুড কন্ট্রোল। স্পেশালি এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা খুব ভালো কন্ট্রোলে থাকে মন্টেলুকাস্ট খেলে অ্যাড অন থেরাপি হিসাবে। সুতরাং আমরা মন্টেলুকাস্ট ব্যবহার করব, বাট ইউ উইল ইউজ ইট রেশনালি। তার মানে প্রধান নিরোধী যে ইনহেলারটি সেটির সাথেই গ্রহণ করাটাই ভালো। আবার অনেকেই এমন আছে যে তার সমস্যা হয়তো মাঝে মাঝে হয়, সে এই ধরনের ওষুধ গ্রহণ না করে সে সরাসরি যে সালবিটামল জাতীয় ইনহেলার আছে শুধু সেটাই গ্রহণ করে, এটি কি ঠিক? সালবিটামল তো একেবারে এখন আমরা অ্যাজমাতে ইউজ করব খুবই মিনিমাম ওয়েতে, কারণ এখন বলা হচ্ছে যে সালবিটামল হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ এয়ারওয়েটাকে প্রসারিত করে। বলা হয় যে ব্রঙ্কোডাইলেটর যদি সোললি আমরা ইউজ করি তাহলে এটা ডিটোরিয়েট করে অ্যাজমাকে আরও খারাপের দিকে নিয়ে যায়। সেই জন্য এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড থিওরি হচ্ছে যে আমরা ফ্রম দ্য ডে 1 থেকে আমরা প্রদাহ বিরোধী ওষুধ ব্যবহার করব, অর্থাৎ স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করব। প্রদাহ বিরোধী মানে স্টেরয়েড ইউজ করব। সালবুটামল যদি ব্যবহার করে থাকি সেটা স্টেরয়েডের সাথে ইউজ করব, নট অ্যাজ আইসোলেটেড ওয়েতে। আমরা এতদিন অনেক মিসকনসেপশন ছিল, কিন্তু আমরা জেনে এসেছি যে সালবুটামলটা আসলে ইউজ করার জন্য, কিন্তু এখন গাইডলাইনে সম্পূর্ণ চেঞ্জ এসে গেছে। এখন বলা হয়ে থাকে যে প্রদাহ বিরোধী ওষুধ তো ব্যবহার করবই,
এবং সালবুটামল ব্যবহার করতে হলে সেটা প্রদাহ বিরোধী ওষুধের সাথে ব্যবহার ইন কম্বিনেশন, নট এজ আইসোলেটেড ওয়েতে। সুতরাং সালবুটামল জাতীয় ওষুধ ডেফিনেটলি আমরা অ্যাজমাতে আইসোলেটেড ওয়েতেই ব্যবহার করব না। জি, ধন্যবাদ স্যার। তো এই ক্ষেত্রে আরেকটি কথা না জিজ্ঞেস করলেই নয়, তা হচ্ছে এই যে স্টেরয়েড, এগুলো অনেকেই মুখে খাচ্ছে ট্যাবলেট হিসেবে, এই ব্যাপারটি কি নিরাপদ কিনা? স্টেরয়েড তো আমরা মুখে খাওয়া খুবই ডিসকারেজ করে থাকি। তার কারণ হচ্ছে স্টেরয়েড মুখে খেলে আমাদের বডিতে যে স্টেরয়েড তৈরি হয় সেই তৈরিটা বন্ধ হয়ে যায় এবং তার স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেকের ফুলে যায়, ওজন বেড়ে যায়, কারো ডায়াবেটিস বেড়ে যায়, কারো প্রেশার বেড়ে যায়, কারো মাংসপেশি দুর্বল হয়ে যায়, মায়োপ্যাথি ডেভেলপ করে। স্টেরয়েড হচ্ছে ডেফিনেটলি একটা কার্যকরী ওষুধ অ্যাজমাতে, কিন্তু আমরা ইউজ করব মুখে অথবা ইঞ্জেকশন ফর্মে শুধুমাত্র অ্যাকিউট এক্সারবেশন অর্থাৎ সিভিয়ার অ্যাজমাতে ইউজ করব। আদারওয়াইজ আমরা স্টেরয়েড কখনোই ওরালি খেতে দেব না। আমরা স্টেরয়েড অবশ্যই ব্যবহার করব সেটা ইনহেলার ফর্মে। ইনহেলার ফর্মে আমরা খুবই সামান্য, আমরা যদি ইনহেলার স্টেরয়েডও দিই, আমরা ম্যাক্সিমাম 2 মিলিগ্রাম স্টেরয়েড দিই, 2000 মাইক্রোগ্রাম দিই। 2000 মাইক্রোগ্রাম মানে হচ্ছে 2 মিলিগ্রাম। তো 2 মিলিগ্রাম তো খুবই কম। আমি যদি মুখে খেতে দিতাম তাহলে কিন্তু 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অর্থাৎ 0.5 মিলিগ্রাম পার কেজি, তাতে কিন্তু তার 30 থেকে 60 মিলিগ্রাম স্টেরয়েড খেতে হতো। সুতরাং আমরা সবসময় এনকারেজ করব যে কোনো অ্যাজমা পেশেন্টকে স্টেরয়েড থেকে ইনহেলার ফর্মে দিতে অথবা নেবুলাইজার ফর্মে দিতে। আমরা ওরাল স্টেরয়েডটা ডেফিনেটলি ডিসকারেজ করব। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। রেনার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি অ্যাজমা নিয়ে। স্যার, আমরা অ্যাজমার বিভিন্ন ধরনের ঔষধের কথা শুনছিলাম। একটি ওষুধ ইদানিং নাম শোনা যায়, বিশেষ করে বাংলাদেশের বাইরে অনেক বেশি প্রচলিত, আমাদের দেশেও শোনা যাচ্ছে, তা হচ্ছে ওমালিজুমাব বা এক ধরনের বায়োলজি। তো এই ওষুধটি অ্যাজমা চিকিৎসায় কিভাবে ভূমিকা পালন করছে? আমাদের যে কনভেনশনাল চিকিৎসা আছে এগুলোতে কিন্তু আমাদের 90 to 95% পেশেন্ট খুব ভালো থাকে। আমাদের 2 to 5% পেশেন্ট আছে যাদেরকে আমরা ডিফিকাল্ট অ্যাজমা, অর্থাৎ অ্যাজমা চিকিৎসা দেওয়ার শেষ ধাপ পর্যন্ত সে আসলে ভালো থাকে না, সে খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি তার অ্যাজমাটা ডিফিকাল্ট টু কন্ট্রোল অ্যাজমা, এক্ষেত্রে আমরা বায়োলজিক্সগুলো ব্যবহার করি। এই যে ওমালিজুমাব যেটা কথা বললে, এটা এক ধরনের বায়োলজিক্স। এছাড়া আরও অনেকগুলো বায়োলজিক্স আছে, যেমন বেন্ডালিজুমাব আছে, মেপুলিজুমাব আছে, টেলেমিজুমাব আছে, অনেকগুলো ওষুধ আছে, বায়োলজিক্স আছে। এই বায়োলজিক্সগুলো হচ্ছে স্পেসিফিক্যালি তখনই আমরা ব্যবহার করব যখন অ্যাজমার স্টেপ 5 চিকিৎসা দেওয়ার পরে অ্যাজমা কন্ট্রোলে থাকছে না, তখন আমরা ইউজ করব। এটা কিছু গাইডলাইন আছে। গাইডলাইন হচ্ছে তার অ্যাজমাটা দেখতে হবে যে কোন টাইপের অ্যাজমা, এটার কি আইজি ইমিডিয়েটেড অথবা নন আইজি ইমিডিয়েটেড কিনা, এটা কি ইসোনোফিলিক অ্যাজমা অথবা নন ইসোফিলিক অ্যাজমা কিনা, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এটা দেওয়ার আগে তার একটা আইজি লেভেল করাবো, আমরা ইসোনোফিল কাউন্ট করবো, ব্লাডে স্পোটাম ইসোনোফিল করবো। আমরা যদি দেখি যেগুলো হাই আছে, ফ্যানো করবো, এক্সেল নাইট্রিক অক্সাইড এক্সেলেশন টেস্ট করবো, আমরা ফ্যানো করবো, দেখি এটা অনেক হাই আছে, সেই ক্ষেত্রে আমরা দেখবো অ্যান্টি আইজি যেটা কথা বললেন ওমালিজুমাব, এটা ব্যবহার করলে অ্যাজমা কন্ট্রোল হয়ে যায় ইনশাআল্লাহ। কিন্তু কিছু পেশেন্ট আছে যেটাকে আমরা বলি নন ইসোনোফিলিক অ্যাজমা, নিউট্রোফিলিক অ্যাজমা, যেখানে আপনার আইজি লেভেল কম থাকে, ইসোনোফিল কম থাকে, সেখানে কিন্তু ওমালিজুমাব কাজ করে না। সেখানে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে অন্য গ্রুপের বায়োলজিক্সগুলো যেখানে ইফেক্টিভ। আমাদের দেশে এখন পর্যন্ত বায়োলজিক্স হিসেবে ওমালিজুমাবই পাওয়া যায়। অন্য বায়োলজিক্সগুলো পৃথিবীর অন্যান্য দেশে এসে গেছে। তার কারণ হচ্ছে এগুলি একটু কস্টলি। সেকেন্ড হচ্ছে সব পেশেন্টের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, এবং আমাদের টোটাল অ্যাজমা পেশেন্ট হয়তো 2% পেশেন্ট এটা নিডেড, এবং একটা ওমালিজুমাব যদি আমরা দিতে থাকি তাকে হয়তো তার প্রতি মাসে তার অ্যাটলিস্ট 15 থেকে 20,000 টাকা তাকে অ্যাফোর্ড করতে হবে ওমালিজুমাবের ক্ষেত্রে। আর যদি অন্যগুলোতে যাই, আমরা ডুপোলিমব যেটা আছে সেটাতে যাই, সেগুলোতে তার হয়তো মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। সুতরাং আমাদের পেশেন্টের পক্ষে এগুলো তো অ্যাফোর্ড করা সম্ভব না। তো আমরা চেষ্টা করি আমাদের পেশেন্টকে আমাদের যে কনভেনশনাল ম্যানেজমেন্ট আছে এর মাধ্যমে কন্ট্রোল রাখার জন্যে, যে আমরা যদি স্টেপ 5 ম্যানেজমেন্টের সাথে এই যে থ্রোমাইসিন যে ট্যাবলেটটা আছে সেটাতে আমরা একদিন পর পর তাকে খেতে দিই 3 থেকে 6 মাস, তাহলে তাদের ইনফ্লামেশনটা কমে যায়, অ্যাজমা কিন্তু কন্ট্রোলে থাকে। তার পাশাপাশি অ্যাজমা পেশেন্টের যে কারণে অ্যাজমাটা তার ট্রিগার করে, ভাইরাল অ্যাটাক যাতে না হয়, তার নিউমোনিয়া যাতে না হয়, সেই ট্রিগারিং ফ্যাক্টরকে প্রিভেন্ট করার জন্য
আমাদের ভ্যাকসিন অ্যাডভাইস করবো আমরা তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিব, তাকে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দেবো, যাতে করে অ্যাজমাটা ট্রিগার না হয়। তাহলে কিন্তু আমাদের অ্যাজমা কন্ট্রোল করা সম্ভব। আপনি যে কথা বলবেন ওমালিজুমাব, ডেফিনেটলি এটা একটা আশার কথা। এটা আমরা ব্যবহার করব সিলেক্টিভ কেসে, আমরা এটাকে কোনো মিসইউজ করব না, কারণ এটা একদম টার্গেটেড। অর্থাৎ তার যদি আইজি লেভেল বেশি থাকে, ইসোনোফিল কাউন্ট হাই থাকে, তাহলে এটা ইফেক্টিভ হবে, আদারওয়াইজ এটা ইফেক্টিভ হবে না। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন বাংলাদেশে অ্যাজমা রোগের সচেতনতায় অনেক দিন ধরে কাজ করছে। তো আপনার যে কর্মপরিধি সেই ব্যাপারে একটু জানতে চাই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কি কি কাজ করছে এখন বর্তমানে। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ করি। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা বাংলাদেশের বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমাদের যারা পালমোলজিস্ট আছে, বিভিন্ন যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা চেষ্টা করি লেটেস্ট সব ইনফরমেশন পৌঁছিয়ে দিতে, যে এখন অ্যাজমার জন্য কী কী চিকিৎসা পৃথিবীতে বিদ্যমান এবং আমাদের দেশে কী কী আছে। সেকেন্ড হচ্ছে আমরা পেশেন্ট কাউন্সিলিং কিছু প্রোগ্রাম করি বিভিন্ন ডিস্ট্রিক্টে, যে পেশেন্টকে আমরা একত্রিত করে তারা কী চিকিৎসা নিচ্ছে, তার অ্যাজমা নিয়ন্ত্রণ আছে কিনা, তার এটা আদৌ অ্যাজমা কিনা, এবং সে কীভাবে তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে তার অ্যাজমা নিয়ন্ত্রণে রাখবে, এই আমরা কাউন্সিলিং প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আর আমরা আমাদের চিকিৎসকদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা কিছু ওয়ার্কশপ করি, এক্সপেরিমেন্টাল ওয়ার্কশপ করি। আমরা কিছুদিন আগে একটা ওয়ার্কশপ করে এসেছি সাভারের এদিকে, গাজীপুরে। আমরা সিলেটে একটা ওয়ার্কশপ করব ডাক্তারদেরকে অ্যাওয়ার্ড করার জন্য, যে কীভাবে তার এক্সপেরিমেন্টটা ব্যবহার করবে, কীভাবে অ্যাজমাটাকে নিয়ন্ত্রণে রাখবে, এবং অ্যাজমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বর্তমানে চিকিৎসায় কী কী ওষুধগুলো ওয়ার্ল্ডে ব্যবহার হচ্ছে জানার জন্য আমরা সেখানে গিয়ে হাতে কলমে শিখিয়ে আসছি। এবং আমাদের যারা রেসপিরেটরি চিকিৎসক আছে তারা কিন্তু আমাদের লাং ফাউন্ডেশনের সাথে খুবই ওয়েল কানেক্টেড, এবং তারা যেই নলেজটা আজকে পৃথিবীর অন্য দেশে এসে গেছে, আমরা ইমেইলের মাধ্যমে, আমরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে আমরা জানিয়ে দিই। এবং আমাদের যারা চিকিৎসক আছে, পালমোলজিস্ট আছে, তারা কিন্তু আমাদের যারা পেশেন্ট আছে তাদের দ্বারগোড়ায় এই চিকিৎসা পৌঁছিয়ে দিচ্ছে। আমি এটা অত্যন্ত জোর করে বলতে পারি, লাং ফাউন্ডেশনের যারা মেম্বার আছে তারা সবসময় আপডেটেড থাকে, এবং শুধু আপডেটেড থাকে না, তারা আপডেটেড চিকিৎসা ডেলিভার করে আমাদের পেশেন্টদেরকে, যার জন্য কিন্তু দেখতে পাবেন যে আমাদের দেশে অ্যাজমা পেশেন্টরা পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে কিন্তু। এবং আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তারাও কিন্তু অ্যাজমার সব মেডিসিন এদেশে তৈরি করে থাকে, যার জন্য আমাদের পেশেন্টরা কিন্তু আইসিইউতে অনেক বেশি কম যায় এবং এইচডিউতে অনেক বেশি কম যায়, হাসপাতালে অ্যাডমিশনের পরিমাণ অনেক কম। যেই পেশেন্টগুলো হাসপাতালে ভর্তি হতে দেখেন ওগুলো কিন্তু আসলে অ্যাজমা না, ওগুলো সিওপিডি, ওগুলো ব্রঙ্কেকটেসিস, ওগুলো নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেগুলো আদার দেন অ্যাজমা। কিন্তু আমরা গুলিয়ে ফেলি, সবাই যেহেতু শ্বাসকষ্ট হয় সবাই মনে করে অ্যাজমা। সুতরাং আমাদের অ্যাজমা পেশেন্টরা, আমাদের যারা রেসপিরেটরি ফিজিশিয়ান তারা খুব ভালোভাবে চিকিৎসা করে ভালো রাখছে আমি মনে করি। জি স্যার, কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শ সংক্ষেপে শুনে নিতে চাই। দর্শকদের ব্যাপারে আমার একটা উপদেশ হচ্ছে, অ্যাজমা কোনো রকম জেনেটিক ডিজিজ না, কোনো মিসকনসেপশনের জন্য এটা হয় না, এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, এবং অ্যাজমা নিয়ন্ত্রণে রাখলে একজন পেশেন্টের পক্ষে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন রাখা সম্ভব। অনেকে মনে করে যে অ্যাজমা হলে প্রেগনেন্ট হওয়া যাবে না, এটা একেবারেই মিসকনসেপশন। প্রেগনেন্সিতে অ্যাজমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্টেরয়েড জাতীয় ইনহেলার অ্যাজমার মূল চিকিৎসা, তবে স্টেরয়েড অ্যাজমাতে ইউজ করলে শরীরে কোনো ক্ষতি হয় না, এটাও মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য আমি অ্যাজমা পেশেন্টকে বলে নিয়মিতভাবে ভ্যাকসিন নিতে হবে, বিশেষ করে নিউমোনিয়া ভ্যাকসিন এবং ফ্লু ভ্যাকসিন নিতে হবে। থার্ড হচ্ছে কোনো বয়সেই অ্যাজমার জন্য ইমিউন না, অর্থাৎ অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, এই জিনিসটা আমাদের দর্শকদের মাথায় রাখতে হবে। এই বয়সে আমার অ্যাজমা হবে কেন, আমার ছোট বাচ্চার অ্যাজমা হবে কেন, সুতরাং কোনো বয়সে অ্যাজমার জন্য ইমিউন না। আমরা যদি সঠিকভাবে অ্যাজমাকে নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে একজন পেশেন্টের পক্ষে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্পূর্ণভাবেই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।